জীবনের এক সাধারণ নিয়ম হলো বাচ্চা হয়ে জন্ম নেওয়া এবং বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধ হয়ে মারা যাওয়া। কিন্তু কখনো যদি এমনটা হয় কেউ বৃদ্ধ হয়ে জন্মগ্রহণ করে এবং বয়স বাড়ার বদলে আস্তে আস্তে বয়স কমতে থাকে, তাহলে কেমন হবে? ঠিক এরকমই একটি কাহিনী হলো এই মুভির শুরুতেই আমরা ডেইজি ফুলার নামের একজন মৃত্যুপথযাত্রী বৃদ্ধা মহিলাকে দেখতে পাই। ঠিক তার পাশেই তার একমাত্র মেয়ে ক্যারোলাইন মায়ের শেষ সময়ে পাশে থাকার জন্যে বসে আছে। নিম্নচাপের কারণে ওই দিনের আবহাওয়া অনেক খারাপ ছিল। ডেইজি ফুলার তার জীবনের শেষ সময়ে তার মেয়েকে একটি গল্প শোনাতে থাকে। গল্পটি ছিল 1918 সালের। ওই বছরই এই শহরের প্রথম রেল স্টেশন চালু করা হয়। স্টেশনে একটি ঘড়ি লাগানোর জন্য শহরের সবচেয়ে বিখ্যাত মেকানিক মিস্টার গ্যাটিউকে কন্ট্রাক্ট দেয়া হয়। ওই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। মিস্টার গ্যাটিউ জন্মগত অন্ধ ছিল, কিন্তু ঘড়ি তৈরিতে তার ছিল সুনিপুণ দক্ষতা। প্রথম বিশ্বযুদ্ধে মিস্টার গ্যাটিউর একমাত্র ছেলেটিও অংশগ্রহণ করে। হঠাৎ করেই একদিন মিস্টার গ্যাটিউর কাছে চিঠি আসে যে তার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই খবরে মিস্টার গ্যাটিউ বাকরুদ্ধ হয়ে যান। সে দিনরাত একাকার করে ওই ঘড়িটি বানাতে থাকে, কিন্তু স্টেশনে ঘড়িটি চালু করলে দেখা যায় ঘড়িটি উল্টো চলছে। তখন মিস্টার গ্যাটিউ সবার উদ্দেশ্যে বলে, আমি জানি ঘড়িটি উল্টো চলছে। আসলে আমি এই ঘড়িটি একটি বিশেষ কারণে বানিয়েছি। আমি চাই যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে তারা যাতে আবারও তাদের মায়ের বুকে ফিরে আসতে পারে। সেখানে উপস্থিত সবাই মিস্টার গ্যাটিউর মতো দোয়া করতে থাকে যাতে সময় উল্টা চলে আর তাদের পরিবারের লোকগুলো আবারও তাদের কাছে ফিরে আসে। ওই দিনের পর মিস্টার গ্যাটিউকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেকে মনে করে একমাত্র সন্তান হারানোর বেদনা সহ্য করতে না পেরে মিস্টার গ্যাটিউ মারা গেছেন। আবার অনেকে বলে সে গভীর সমুদ্রে নিরুদ্দেশ্য হয়ে গেছেন, কিন্তু আসল সত্যিটা কারোই জানা ছিল না। এরপর মৃত্যুপথযাত্রী ডেইজি ফুলার তার মেয়েকে বলে, আমার ব্যাগে একটি ডায়েরি আছে। আমি এই ডায়েরিটি 1000 বার পড়েছি, কিন্তু মৃত্যুর আগে শেষবারের মতো তোমার মুখ থেকে ডায়েরির কথাগুলো শুনতে চাই। ক্যারোলাইন মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য ডায়েরি পড়া শুরু করে। ডায়েরিতে লেখা ছিল 4 এপ্রিল 1985। আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই নেই, তাই আমার উত্তরাধিকারের জন্য এই ডায়েরিটি ছাড়া আর কিছুই লিখে যেতে পারলাম না। এই দুনিয়ায় আসার সময় আমরা যেরকম শূন্য হয়ে এসেছিলাম ঠিক সেভাবেই আবার শূন্য হাতে চলে যাব। আমার কাছে তোমাকে দেওয়ার মতো শুধু আমার জীবনের গল্প আছে, আর সেই গল্পটি এই ডায়েরিতেই লিখে গেলাম। আমি বেঞ্জামিন, 11 নভেম্বর 1918। অনেকেই বলে এই রাত্রে জন্মগ্রহণ করা অনেক ভাগ্যের বিষয়, কিন্তু আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা ক্যারোলাইন মারা যায়, যার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মা মারা যাওয়ার আগে বাবাকে আমার দেখাশোনা করার কথা বলে যায়, কিন্তু বাবা আমার চেহারা দেখেই ভয় পেয়ে যায়। সে আমাকে নদীর পানিতে ফেলে দিতে চায়, কিন্তু নদীর পাড়ে থাকা গার্ডের কারণে সেদিন আমি প্রাণে বেঁচে যাই। কিন্তু বাবা এক প্রকার বাধ্য হয়েই আমাকে একটা বৃদ্ধাশ্রমের সিঁড়িতে রেখে আসে। কুইনি নামের এক মহামানবী ওই নার্সিংহোমের দায়িত্বে ছিল। সিঁড়িতে আমার বিদঘুটে চেহারা দেখার পরেও কুইনি এভাবেই বেশ কয়েক বছর পার হয়ে যায়। আমার বয়স এখন 12 বছর। এর মধ্যে একদিন ডেইজি নামের একটা বাচ্চা মেয়ে তার দাদির সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসে। আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম ডেইজির নীল চোখের দিকে তাকাই, আমি অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকি। ডেইজির দাদির সুবাদে আমার সাথে ডেইজির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে ডেইজির দাদি আমাকে তার সাথে দেখে ফেলে। দাদি ডেইজিকে অনেক বকা দিয়ে রুমে পাঠিয়ে দেয় আর আমাকেও গালিগালাজ করতে থাকে। সে হয়তো ভেবেছিল আমি আসলেই কোনো বয়স্ক লোক, আর আমি হয়তো তার নাতনির সাথে কোনো খারাপ কিছু করতে চাচ্ছি। ডেইজির দাদির দুর্ব্যবহারে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন কুইনি এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি বয়স্ক মানুষের শরীরে একটি ছোট্ট বাচ্চা মাত্র, আর তোমার এই পরিস্থিতি কেউ বুঝতে পারবে না, কিন্তু তুমি দেখো উপরওয়ালা একদিন সবকিছু অবশ্যই ঠিক করে দিবেন। এর মধ্যেই কুইনি প্রেগনেন্ট হয়ে যায়, আমার ভালোবাসার ভাগিদার হিসেবে।
কিছুদিনের মধ্যেই আমার ছোট বোনের জন্ম হয়। যতই দিন যাচ্ছে ততই আমার শরীরের উন্নতি হচ্ছিল। আমার শরীরে ছিল, তাই মৃত্যু এখানে খুবই স্বাভাবিক বিষয় ছিল। কেউ মারা গেলে তার জায়গায় থাকার জন্য কেউ চলে আসতো। একবার এখানে এক বয়স্ক মহিলা আসে। সে আমাকে পিয়ানো বাজানো শেখায়। সে আমাকে বলে, তুমি কিভাবে পিয়ানো বাজাও সেটা মুখ্য বিষয় না, তুমি অন্তর থেকে বাজাচ্ছ কি না সেটাই মুখ্য বিষয়। বৃদ্ধাশ্রমে বসে বসে বোরিং হয়ে আমি মাঝে মধ্যেই সমুদ্রের পাড়ে বোট দেখতে যেতাম। একদিন এক ক্যাপ্টেন বোটের জন্য হেল্পার খুঁজছিল। সে বোটে কাজ করার বিনিময়ে $2 দেওয়ার প্রস্তাব করে। আশেপাশে কেউ তার প্রস্তাবে রাজি হয় না। দিন নিজেকে শুধুমাত্র একটি অপদার্থ মনে হতো, আর আজকে কাজ করতে পারার কারণে নিজের প্রতি সম্মান অনেকটাই বেড়ে গেল। বোটে কাজ করতে পেরে আমি অনেক খুশি ছিলাম। স্বতঃস্ফূর্তভাবে সব কাজ করতে থাকি, যার কারণে খুব সহজেই ক্যাপ্টেনের সাথে ঘনিষ্ঠতা হয়ে যায়। একদিন ক্যাপ্টেনের বরাদ্দে জীবনে প্রথমবার নারী সঙ্গ লাভ করি, যেটা আমার জীবনের অন্যরকম অভিজ্ঞতা ছিল। তার কারণেই এলিজাবেথ শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়। এর মধ্যে একদিন বোটের ক্যাপ্টেন আমাকে জিজ্ঞেস করে, তুমি যখন প্রথমেই বোটে কাজ করতে এসেছিলে তখন তোমার এক পা কবরে ছিল, কিন্তু এখন দেখি তুমি আগের চেয়ে বেশি স্ট্রং হয়ে গেছো। এটা কিভাবে সম্ভব হলো? হয় আমি বেশি ড্রিঙ্কস করার কারণে ভুল দেখছি, না হলে সত্যি তুমি দিন দিন যুবকে পরিণত হচ্ছ। আসলে যতই দিন যাচ্ছিল আমি ততই শারীরিকভাবে স্ট্রং হচ্ছিলাম। ডেইজির চিঠি পেয়ে জানতে পারলাম সে নিউ ইয়র্কে একটি ব্যালি ডান্স গ্রুপে জয়েন করেছে। ডেইজির জীবনের লক্ষ্য হচ্ছে সে একজন বেলি ডান্সার হবে। ওই সময়টাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। 1941 সালে আমেরিকার পার্ল হারবারে আক্রমণের কারণে আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে নেয়, বেঁচে নেই। এর মধ্যেই একদিন ডেইজি মা কুইনির সাথে দেখা করার জন্য আসে। ডেইজি এখন অনেক বড় হয়ে গেছে। আমার শারীরিক পরিবর্তনের কারণে প্রথমে সে আমাকে চিনতেই পারে না, কিন্তু চিনতে পারার পর খুশিতে আমাকে বুকে জড়িয়ে নেয়। সেই ছোটবেলায় আমাদের পরিচয়। তখন ডেইজি 5 বছরের বাচ্চা মেয়ে ছিল। যদিও আমার বয়স অনেক কম ছিল, কিন্তু তখন আমি শারীরিকভাবে বৃদ্ধ ছিলাম। কিন্তু আজ আমি শারীরিকভাবে অনেকটাই যুবক। আর ডেইজি, যে কিনা একটা বাচ্চা মেয়ে ছিল, সে আজ যুবতীতে পরিণত হয়েছে। যদিও আমরা দুজন দুইভাবে বেড়ে উঠেছি, কিন্তু আমাদেরকে দেখতে এখন অনেকটাই একই বয়সীর মনে হয়। আমার মায়ের নাম ছিল ক্যারোলাইন। সেদিন প্রথমবারের মতো আমি আমার মায়ের ছবি দেখি। সে আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। আসলে এতদিন পরে এরকম এক নির্মম সত্য জানার পরে আমি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারিনি। আমি বাসায় চলে আসি। আমার আসল বাবা মায়ের সম্পর্কে জানার পরে আমার মা কুইনির জন্য সম্মান ও ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায়। কারণ সমস্ত দুনিয়া যখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক তখনই আমার মা কুইনি আমাকে বুকে টেনে নিয়েছে। এর মধ্যেই একদিন গুরুতর অসুস্থ থমাস আমাকে বাড়িতে ডেকে নেয়। সে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে চিরদিনের মতো এই দুনিয়া ছেড়ে চলে যায়। এই ঘটনার 7 বছর পর 1952 সালের কোনো এক দিন আমার কাছে চিঠি আসে যে ডেইজি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ডেইজির অ্যাক্সিডেন্টের খবর শুনে তাকে দেখার জন্য হাসপাতালে বাসা থেকে বের হতো, তাহলেও এই অ্যাক্সিডেন্ট হতো না। আসলে যেটা হওয়ার সেটা হবেই, আমরা কিছুই পরিবর্তন করতে পারি না। আমাকে দেখে ডেইজি অনেক শকড হয়ে যায়। আসলে এই 7 বছরে আমি আগের চেয়েও অনেক বেশি সুদর্শন হয়ে গিয়েছিলাম। ডেইজি আমাকে সেখান থেকে চলে যেতে বলে। সে হয়তো ভেবেছিল আমি তার প্রতি কোনো ধরনের দয়া দেখাতে গিয়েছি। আসলে অ্যাক্সিডেন্টের কারণে ডেইজির পা সম্পূর্ণভাবে ডান্সের অনুপযোগী হয়ে যায়। যদিও উন্নত চিকিৎসা নিলে সে হয়তো হাঁটাচলা করতে পারবে, কিন্তু কখনোই নাচতে পারবে না। ডেইজি আমাকে দেখে অনেক ইতস্ত বোধ করছিল। আমাদের জীবন অনেক ভালোভাবে কাটছিল। হঠাৎ করে একদিন ডেইজি আমাকে সারপ্রাইজ করে দিয়ে বলে সে প্রেগনেন্ট। এই খবর শুনে আমার আত্মা শুকিয়ে যায়। আমার সবচেয়ে বড় ভয় ছিল বাচ্চা যদি আমার মতো অদ্ভুতভাবে জন্মগ্রহণ করে তাহলে কি হবে। কিন্তু ডেইজি আমাকে আশ্বস্ত করে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সে সব সময় আমার পাশে থাকবে। কিছুদিনের মধ্যেই আমাদের মেয়ের জন্ম হয়। সে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই জন্ম নেয়। আমি আমার জন্মদাত্রী মাকে কোনোদিন দেখিনি, তাই আমার বাচ্চার নাম আমার মায়ের নামেই রাখি, ক্যারোলাইন। এরপর মুভির কাহিনী বর্তমানে চলে আসে।
যেই মেয়েটি ডায়েরি পড়ছিল তার নামও ছিল ক্যারোলাইন। আর সে আজকেই প্রথম জানতে পারল যে বেঞ্জামিনই হচ্ছে তার আসল বাবা। এতক্ষণ ধরে যার কাহিনী পড়ছিল সে আর অন্য কেউ না, তার জন্মদাতা বাবার কাহিনী ছিল। ক্যারোলাইন রাগ করে ডায়েরি রেখে বাইরে চলে যায়, কিন্তু মায়ের কথা চিন্তা করে আবারও ডায়েরি পড়া শুরু করে। যতই দিন যেতে থাকে আমার মেয়ে ততই বড় হতে থাকে, আর আমার টেনশন ততই বাড়তে থাকে, কারণ দিন দিন আমার বয়স কমতে ছিল। হয়তো এরকম একটা সময় আসবে যেদিন আমি আর আমার মেয়ে এক বয়সী হয়ে যাব, যেটা ডেইজির পক্ষে সামলানো অসম্ভব হয়ে যাবে।